মণ্ডপে কোরআন রাখায় অভিযুক্ত ইকবাল কক্সবাজার থেকে গ্রেফতার, সিসিটিভির ফুটেজে শনাক্ত। রাষ্ট্রধর্ম ইসলাম ও সংবিধানে বিসমিল্লাহ থাকবে, বিতর্ক সৃষ্টির সুযোগ নেই বলছেন আওয়ামী লীগ নেতারা। নতুন নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি নয়, স্থায়ী আইনি কাঠামো চান 14 দলের শরিকরা। বেড়েছে নিউমোনিয়া আক্রান্ত, বরিশাল মেডিকেলে 20 দিনে 20 শিশুর মৃত্যু, সেবা দিতে হিমশিম চিকিৎসকরা। রেকর্ড জয়ে টি-20 বিশ্বকাপের সুপার 12-এ বাংলাদেশ, আজ বিকেলে দুবাই যাচ্ছে টিম টাইগার্স। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের, সঙ্গে আছে আমি ফারহানা আলম এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কুরআন রাখার ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তরুণ ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। ইকবালকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার ট্রেনে চট্টগ্রামে আসে ইকবাল, সেখান থেকে যায় কক্সবাজারে। দুর্গাপূজার সময় কুমিল্লার নানুয়াদিঘি পূজা মণ্ডপে পবিত্র কোরআন পাওয়ায় ধর্ম অবমাননার অভিযোগে সাম্প্রদায়িক সংঘাতে জড়ায় একদল লোক। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্তের দাবি করে পুলিশ। কক্সবাজার কলাতলী থেকে ওইটা করে পরে ট্রেনে পাহাড়তলী আসছে, পাহাড়তলী থেকে আসতে নেয় চিটাং থেকে কক্সবাজার চলে গেল। কুমিল্লার দারোগাবাড়ি মাজার থেকে কোরআন শরীফ নিয়ে পূজা মণ্ডপে রাখে স্থানীয় তরুণ ইকবাল। গদা হাতে সেখান থেকে বেরিয়ে ফোন দেয় 999-এ। পরদিন উত্তেজিত জনতার মধ্যে উস্কানিমূলক বক্তব্যও দেয় সে। আর এই ঘটনার ফুটেজ পাওয়া গেছে একাধিক সিসিটিভি ক্যামেরা থেকে। 12 অক্টোবর রাত 3:42 সিসিটিভি ক্যামেরার ফুটেজে মণ্ডপে কোরআন রাখায় অভিযুক্ত ইকবালকে দেখা যাচ্ছে কুমিল্লার দারোগাবাড়ি মাজারে ঢুকতে। পরদিন রাত 10:30টায় মাজারের খাদেম ও হাফেজের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। এর কিছুক্ষণ পর বেরিয়ে যায় সে রাতেই 2টার দিকে আবার মাজারে আসে ইকবাল। ডান বাক্সের ওপর থেকে কোরআন শরীফ নিয়ে রাখেন মেঝেতে। কিছুক্ষণ ঘোরাফেরার পর কোরআন নিয়ে বাইরে চলে যায় সে। কোরআন হাতে বেরিয়ে যাওয়ার সে ছবি মিলেছে আরেক সিসিটিভি ক্যামেরাতেও। সেখান থেকে জগন্নাথ মন্দিরের সামনে যায় ইকবাল, এরপর যায় চকবাজারের দিকে। পূবালী ব্যাংকের পাশের গলিতে নৈশ প্রহরীর সঙ্গে কথাবার্তা বলতেও দেখা যায় তাকে। এরপর আসে নানুয়াদিঘির পূজা মণ্ডপে, সেখানে কোরআন শরীফ রেখে চলে যায় হনুমানের গদা নিয়ে। রাত 3:15টার দিকে গদা ঘাড়ে হাঁটতে দেখা যায় তাকে। সে সময়েই মণ্ডপে কোরআন রাখা নিয়ে 999-এ ফোন দিয়ে কথা বলা একরামকেও দেখা যায় সেখানে। পরদিন সকালে কোরআন রাখা নিয়ে উত্তেজিত জনতার মধ্যে উস্কানিমূলক বক্তব্য দিতেও দেখা যায় ইকবালকে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় ইকবাল হোসেন নামের ব্যক্তিটি কারো নির্দেশে করেছেন বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে রোহিঙ্গা সমন্বয় ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। সিসিটিভির মাধ্যমে চিহ্নিত করা হয়েছে কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনাটি ইকবাল হোসেন নামে এক ব্যক্তি ঘটিয়েছেন। ভিডিওতে দেখা যায় রাত 2:30 থেকে ভোর 6:30টার মধ্যে 3বার পূজা মণ্ডপে যাওয়া আসা করে ইকবাল। এই সময় মণ্ডপে কোরআন রাখা হয়, সরিয়ে আনা হয় হনুমানের হাতে থাকা গদা। ঘটনাটি পরিকল্পনা মাফিক করা হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কার প্ররোচনায়, কার নির্দেশে, কার কিভাবে এই কর্মটি করলো সে তো প্ল্যান মাফিক করেছে। আপনারা দেখেছেন, একবার গিয়েছে, আবার আসছে, আবার সে একটা কোরআন শরীফ পড়ে আবার ওটা রেখে দিয়ে আরেকটা কোরআন শরীফ ধরেছে, সেইটা নিয়ে সে গিয়েছে। মানে 2-3 বার আসা যাওয়ার মধ্যে সেই কর্মটি শেষ করেছে। কাজেই এটা একটা
নির্দেশিত হয়ে কিংবা কারোর প্ররোচনা ছাড়া এই কাজটি করেছে বলে আমাদের এখনো আমরা মনে করি না। মন্ত্রী বলেন, ইকবাল হোসেন মোবাইল ফোন ব্যবহার করছেন না। যারা তাকে পাঠিয়েছিলেন তারাও তাকে লুকিয়ে রাখতে পারেন। সে কোনো মোবাইল ইউজ করছে না। যারা তাকে মানে পাঠিয়েছিল তারাও হয়তোবা, আমি এখনো বলতে পারছি না, লুকিয়ে রাখতে পারে। তো আমরা তাকে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি। কুমিল্লা কাণ্ডের হোতা ইকবাল হোসেনকে গ্রেপ্তার করার পরই মূল ঘটনা জানা যাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মন্দিরে হামলা ভাঙচুরে উস্কানি দেওয়ার অভিযোগে মাওলানা আব্দুর রহিম বিপ্লবীকে গ্রেফতার করেছে সিআইডি। কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি জানিয়েছে, ওয়াজে দেয়া বক্তব্যে ধর্ম অবমাননাকারীদের 14 অক্টোবরের মধ্যে গ্রেফতার করা না হলে আন্দোলনের হুমকি দেন তিনি। এছাড়া কুমিল্লা কাণ্ডকে কেন্দ্র করে দেয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করে। তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলাও করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল বা সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই আওয়ামী লীগের। এই নিয়ে সংসদে কোনো বিল তুলবে না ক্ষমতাসীনরা। দলটির কেন্দ্রীয় নেতারা জানান, সংবিধানের ৫৫ সংশোধনীর মাধ্যমে সব ধর্মের অধিকার নিশ্চিত করা হয়েছে। এই নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টির সুযোগ নেই। ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিশ্বাস করি না। ৭২-এর সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব। রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের পর সমালোচনা ওঠে সারা দেশে। এই মহান সংসদেই আমরা করব ইনশাআল্লাহ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, ২০১১ সালে ৫৫ সংশোধনীর আগে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের কমিটি সব শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে। ২৭টি বৈঠক শেষে ২০১১ সালের ৮ জুন কমিটি সংসদে প্রতিবেদন পেশ করে। এর ভিত্তিতে সংবিধানের ৫ম ও ৮ম সংশোধনীতে সন্নিবেশিত বিসমিল্লাহির রহমানির রহিম ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখে সংসদ। আওয়ামী লীগ নেতাদের মতে, ৫৫ সংশোধনীর মাধ্যমে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়েছে। আমাদের সংবিধানের ৫৫ সংশোধনীতে স্পষ্ট করে বলা আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবে। যেহেতু এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, ধর্মভীরু এবং এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা রয়েছে, সে কারণেই ওই বিষয়টিকে, রাষ্ট্রধর্মের বিষয়টিকে ৫৫ সংশোধনীতে বাদ দেওয়া হয়নি। নেতাদের মতে, রাষ্ট্রধর্ম নিয়ে ক্ষমতাসীন দলের মন্ত্রীদের বক্তব্য একান্তই তাদের ব্যক্তিগত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। বিষয়টিকে মীমাংসা করা হয়েছে এবং এটি এখন বাস্তবতা। আওয়ামী লীগের এ বিষয়ে রাজনৈতিক যে চিন্তা, সেটি ৫৫ সংশোধনীতেই প্রকাশিত হয়েছে। সুতরাং রাষ্ট্রধর্ম বাতিল করবার অথবা সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেবার এ ধরনের কোনো পরিকল্পনা আওয়ামী লীগের নেই। এটিকে নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টির কোনো অবকাশ নেই। যারা কথা বলতেছে এরা বলতে পারবে কেন তারা বলছে। আমার মনে হয় বিষয়টি তাদের কাছে জিজ্ঞাসা করা উচিত এবং পরিষ্কার হওয়া উচিত। তো দলগতভাবে আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আওয়ামী লীগ নেতাদের মত, ভোটের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করতে ইসলাম ধর্মকে সংবিধানে সন্নিবেশিত করা হলেও সংখ্যাগরিষ্ঠের অনুভূতির কারণে আওয়ামী লীগ তাতে সায় দিয়েছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লায় অন্যের ধর্মকে হেয় করতে গিয়ে পবিত্র কোরআনের অবমাননা করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কেউ অপরাধ করলে তার বিচার হবে। কুমিল্লা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অসাম্প্রদায়িক এই দেশে সবাই সবার ধর্ম পালন করবে, সকল ধর্মের মানুষের মর্যাদা রক্ষা করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথা বলে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পরামর্শ দেন। অথচ অন্যের ধর্মকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় উদ্বোধনের এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকটা ধর্মই শান্তির বাণীর কথা বলে, সকলেই শান্তি চায়। কাজে আমাদের বাংলাদেশে আমরা অসাম্প্রদায়িক একটা সমাজে বসবাস করি, সেখানে সকলের ধর্মের সাথে আমাদের সম্প্রীতি থাকবে। সম্প্রীতি নিয়েই আমাদের চলতে হবে।
এবং যুগ যুগ ধরেই কিন্তু সকল ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করে আসছি। মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন সেখানে কিন্তু কোনো ধর্ম দেখে না। এ সময় কুমিল্লায় মন্দিরের ঘটনা দুঃখজনক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অন্যের ধর্ম হেয় করতে গিয়ে পবিত্র কোরআনের অবমাননা করা হয়েছে। এই ঘটনার পর হিন্দুদের যাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। আমরা যদি কুমিল্লার ঘটনাটা বিশ্লেষণ করি আমরা সেটাই দেখব যে আমাদের পবিত্র কোরআন শরীফকেই অবমাননা করেছে, অথচ অন্যের ধর্মকে অসম্মান করতে গিয়ে। এটাই হচ্ছে সবথেকে দুঃখজনক। যাক, আমি এটাই বলবো যে যার যা নিজের ধর্মের সম্মান নিজেকে রক্ষা করতে হবে। আরেকটি কথা, আইন কেউ হাতে তুলে নেবে না। কেউ যদি অপরাধ করে সে যেই হোক, সে অপরাধীদের বিচার হবে, আমাদের সরকার সে বিচার করবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না। তা আমাদের সকলেরই সে কথাটা মেনে চলতে হবে। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লার নামে তিনি কখনো বিভাগের নামকরণ করতে চান না, পরিবর্তে মেঘনা নামকরণের প্রস্তাব রাখেন এবং ফরিদপুর অঞ্চলের বিভাগের নামকরণের প্রস্তাব দেন পদ্মা নামে। বিভাগের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি 2টা বিভাগ বানাবো আমার 2টো নদীর নামে, একটা পদ্মা একটা মেঘনা। এই 2 নামে 2টা বিভাগ করতে চাই। আমি কুমিল্লা নামে দেব না, কারণ তোমার এই কুমিল্লা নামের সাথে মোস্তাকের নাম জড়িত। সবাইকে ধন্যবাদ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরে হিন্দু পল্লীতে সহিংসতার ঘটনায় গ্রেফতার 37 জনকে 3 দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন কাজ শুরু করেছে জেলা প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে নিরিখে সরকারি সহায়তা আগামীতে অব্যাহত থাকবে। আগুনে বাড়িঘর পুড়ে যাওয়ার পর প্রাণ ফিরছে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায়। নতুন ঘর আর বাড়ি ফিরতে পারায় মিলেছে স্বস্তি। আমার সূক্ষ্ম বিচারটা চাই, কৃষক আমাকে এই কর্মটা করলো। নিরাপত্তা চাই, আমরা ভবিষ্যতের জন্য কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় এটা আমরা চাই। আর এই পুনর্বাসনের উদ্যোগ জেলা প্রশাসনের। সকলে মিলেই আমরা তাদের এই গৃহগুলো আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের মূল লক্ষ্য। এবং আমরা আশা করছি আগামীকালের মধ্যে সকল ঘর, যেগুলো ছোটখাটো ত্রুটি থেকে বড় ত্রুটি হয়েছিল, সকল ঘরই আমরা পুনর্নির্মাণ করতে সক্ষম হব। সাম্প্রদায়িক সংঘাতের 3 মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 54 জন। 3 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে 37 জনকে। সহিংসতায় জড়িত বেশিরভাগকেই আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আতঙ্কে থাকার কোনো ধরনের কোনো সুযোগ নেই। তাদের প্রতি আহ্বান জানাবো, স্বাভাবিক যে জীবনযাপন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালু করার জন্য কেউ যদি তাদের স্বাভাবিক জীবনযাপন প্রক্রিয়ায় বিন্দুমাত্র বাধা সৃষ্টি করে, আইনের হাত থেকে তার নিস্তার নেই। আর ঘটনাস্থল পরিদর্শন শেষে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের টিন ও অর্থ সহায়তা দেয়া হয়েছে। আগামীতেও পাশে থাকবে সরকার। এই সম্প্রীতি নষ্ট করার জন্য একদল ষড়যন্ত্র করে, এটা ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী মনিটরিং রাখছে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নতুন নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি নয়, আইন প্রণয়ন চান ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের শরিকরা। তাদের দাবি, সংবিধানের মধ্যে থেকে নতুন আইন প্রণয়নের এখনো যথেষ্ট সময় আছে। নির্বাচন ব্যবস্থা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্য নির্বাচন কমিশন গঠনে স্থায়ী আইনি কাঠামো চান তারা। আগামী ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বাধীন 5 সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। সংবিধান অনুযায়ী এই সময়ের মধ্যেই নতুন কমিশন গঠনের বাধ্যবাধকতা আছে। 2012 ও 17 সালে সার্চ কমিটির মাধ্যমে 2টি নির্বাচন কমিশন গঠন হয়েছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবারও সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন হবে। তবে 14 দলের শরিকরা বলছেন আইনটা বহু আগেই করা উচিত ছিল, এটা সংবিধানেই বলা আছে। একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন কমিশন করা উচিত এবং আমি মনে করি এটা করার জন্য গভর্নমেন্টের উচিত এখন বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে ফ্রেন্ডলি আলোচনা করা উইথ এন ইন্টেনশন যে আমরা লটা করব। রাষ্ট্রপতি যতই কমিশনের ব্যক্তিবর্গকে নির্ধারণ করুন, তার সাংবিধানিক ক্ষমতা অনুসারেই
তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতেই হয়। সুতরাং সেই ক্ষেত্রে এসে এটা শেষ পর্যন্ত সরকারের দলের যারা ক্ষমতা থাকে তাদের উপর এসে বর্তায়। 14 দলীয় জোট নেতারা বলছেন নতুন আইন করার জন্য এখনো যথেষ্ট সময় আছে, উদ্যোগ নিলে আইনটা করা সম্ভব। সরকার যেটা বলার চেষ্টা করছে যে সময় নাই, আমি এই কথার সঙ্গে একমত না। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সাহেব উনি চলে যাওয়ার আগে একটা নির্বাচন কমিশন গঠনের আইনি কাঠামো খসড়া আকারে তৈরি করে গিয়েছিলেন বিবেচনার জন্য। আর আশেপাশের দেশের থেকে নজির নিয়ে এটা তৈরি করতে এত সময় লাগে না। আগামীতে 2টো সেশন হবে পার্লামেন্টে, সেই 2টো সেশনের মধ্যে এই বিষয়ে আসতে পারে। আর যদি একান্তই না হয় তাহলে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে এই আইনটি বহাল করতে পারে। সংবিধানের নির্দেশনা থাকলেও নির্বাচন কমিশন গঠনে গত 50 বছরে কোনো সরকারই আইন প্রণয়ন করেনি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 20 দিনে মারা গেছে 20টি শিশু। এছাড়া কয়েক গুণ বেড়েছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা। হঠাৎ আক্রান্ত বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। একই অবস্থা খাগড়াছড়িতেও। শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। মাত্র 36 শয্যার ওয়ার্ড হলেও সেখানে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে 2 শতাধিক শিশু। সিট খালি না থাকায় বেশিরভাগেরই ঠাঁই হয়েছে মেঝেতে। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। আসার পর আমরা বেড পাই নাই, নিচেছি আমাকেও একটা এই বেড দিছে, চাদরও নাই, কিছু না, কোনো সিলিং খোলা নেই। তেমনি যে মাপে টাপে করে দেখে চেকাপে সব কিছুই পাই নেই এখানে এসে। যে এই রোগীগুলা ফ্লোরে দিতে হচ্ছে আমাদের, এবং ফ্লোরে রেখেই তাদের চিকিৎসা দিতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছে গত 1.5 মাসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে 2500 শিশু, আর গত 20 দিনে মৃত্যু হয়েছে 20 জনের। আমাদের যে এই যে নিউমোনিয়া রোগী একটু আসলে আগের থেকে একটু বাড়ছে, তবে আমাদের প্রত্যেকটা হসপিটালেই কিন্তু নির্দেশনা দেওয়া আছে। প্রতি বছরই আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ে বলে জানিয়েছে চিকিৎসকরা। তবে এবার ভয়াবহতার মাত্রা অনেক বেশি। দেরি করে হাসপাতালে যাওয়ায় মৃত্যু বাড়ছে বলেও জানিয়েছেন তারা। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের খুব খারাপ অবস্থা নিয়ে আসে, যা আমাদের ক্ষেত্রে চিকিৎসা দেওয়া সত্ত্বেও অনেককে সার্ভাইভ করতে এত কষ্ট হয়। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালেও প্রতিদিন চিকিৎসা নিচ্ছে প্রায় 150 শিশু, আর ভর্তি হচ্ছে অর্ধ শতাধিক। আক্রান্তদের বেশিরভাগেরই বয়স 1.5 বছরের কম। 4 দিন আমি হাসপাতাল ভর্তি, এখন মোটামুটি আমাদের ভালো আছে। গরম থেকে ঠান্ডা লেগেছে, এখন হাসপাতালে ভর্তি করে নাই। প্রতিদিন গড়ে আমাদের দেখা যাচ্ছে শিশু রোগীদের সংখ্যা 150 থেকে 200 ক্রস করছে, এবং বহির্বিভাগে আমাদের চিকিৎসা সংকটের কারণে দেখা যাচ্ছে আমাদের বিপুল পরিমাণ রোগীকে সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। শিশুদের ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচাতে অভিভাবকদের আরও বেশি সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, কি কারণে হঠাৎ করে শিশুরা আসলে ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে, আর চিকিৎসকরা আসলে কি বলছেন এই বিষয়ে আমাদের জানাবেন। দেখুন, এই সময় কিন্তু আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের রোগের যে পরিমাণ সেটা কিন্তু বাড়ছে বলে আমাদেরকে চিকিৎসক জানিয়েছে। বিশেষত দিনের বেলায় একটু গরম অনুভূত হলেও মধ্যরাত থেকে একদম সকাল পর্যন্ত শীত পড়ে এখন আপনি দেখতে পাচ্ছেন যে আসলে চারপাশ কিন্তু কুয়াশায় আচ্ছন্ন। এই কারণে আসলে আবহাওয়ার যে পরিবর্তন, অর্থাৎ ঋতু পরিবর্তনের কারণে কিন্তু বাচ্চারা সবচেয়ে অসুস্থ হচ্ছে। আমরা খাগড়াছড়ির বিভিন্ন হাসপাতালে খবর নিয়েছি, সদর হাসপাতালে আমরা যখন ঘুরেছি তখন দেখলাম আক্রান্ত যে শিশুরা আছে তাদের প্রত্যেকের বয়স 2 মাস থেকে 18 মাস পর্যন্ত, অর্থাৎ 1.5 বছর বয়স পর্যন্ত শিশুরা বেশি রোগে আক্রান্ত হচ্ছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে আসলে অভিভাবকদের সচেতনতার অভাবে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক সময় সিভিয়ার নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে, তখন কিন্তু আসলে খাগড়াছড়িতে চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা থাকে না, তখন তারা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন
ঢাকা পাঠানো হয়, সেক্ষেত্রে আসলে অনেক সময় রোগীকে বাঁচানো সম্ভব হয় না। তো চিকিৎসকের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে, আসলে যে পরিমাণ রোগী তারা বহির্বিভাগ এবং হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসা দিচ্ছে, সেই হিসেবে কিন্তু চিকিৎসকের একটা সংকট রয়েছে রোগীর তুলনায়। আমরা খাগড়াছড়ি সদর হাসপাতালে যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে 15টি মাত্র বেড রয়েছে, কিন্তু তার বিপরীতে 30 জন কখনো 40 জন কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং অনেক সময় শিশুদেরকে হাসপাতালের বারান্দায় দিয়ে কিন্তু চিকিৎসা দিতে হচ্ছে। অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো থাকলেও কিন্তু শয্যা সংকট রয়েছে এবং চিকিৎসকদের পক্ষ থেকে আরেকটা অভিযোগ করা হয়েছে, যেখানে খাগড়াছড়ি সদর হাসপাতালে 100 শয্যার চিকিৎসা দিলে কিন্তু জনবল রয়েছে মাত্র 50 টাকা। অর্থাৎ শিশু ওয়ার্ডেও আমরা দেখেছি মাত্র 2 জন চিকিৎসক চিকিৎসা দিচ্ছে এবং বহির্বিভাগে যিনি ডাক্তার রয়েছেন তিনি প্রতিদিন অন্তত 100 থেকে 150 জন রোগী দিচ্ছেন। আসলে এই বাড়তি রোগীর চাপ যেটা সেটা সামাল দিতে কিন্তু চিকিৎসকরা হিমশিম খাচ্ছে। আর এই সময় আসলে শিশুরা যাতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত না হয়, সে কারণে অভিভাবকদের যে একটা বাড়তি যত্নের উপরে চিকিৎসকরা জোর দিয়েছেন, বিশেষ করে শিশুরা যাতে কোনোভাবে ঠান্ডায় আক্রান্ত না হয় সেই বিষয়টার উপরে তারা জোর দিয়েছেন। এবং খাগড়াছড়ি সদর হাসপাতাল সহ অন্যান্য যে উপজেলার সদর যে হাসপাতালগুলো রয়েছে সেখানে যাতে শিশুদের চিকিৎসার জন্য আরও বেশি বাড়তি আয়োজন করা হয়, এই বিষয়টা অভিভাবকদের পক্ষ থেকেও দাবি করা হয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়ায় কুড়িগ্রাম ও লালমনিরহাটে এখনও পানিবন্দী লক্ষাধিক মানুষ। নিচু এলাকা প্লাবিত হওয়ায় লালমনিরহাটের 4 উপজেলা 46টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এদিকে দুর্গতদের সহায়তায় পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন। তিস্তায় হঠাৎ পানি বেড়ে প্লাবিত চরম নদী তীরবর্তী এলাকা, তীব্র স্রোতে ভেসে গেছে শতাধিক ঘরবাড়ি। উজানের ঢলে পানি বেড়ে পানিবন্দী হয়ে পড়েছে কুড়িগ্রামের 3 উপজেলার 50টি গ্রামের 20,000 মানুষ। ঘরবাড়িতে পানি ওঠায় আশপাশের উঁচু এলাকায় আশ্রয় নিচ্ছে দুর্গতরা। ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ। আমাদের বাড়িঘর সব তলে গেছে এবং যত মাল বাকি ছিল আমাদের ঘরের মধ্যে সব চলে গেছে বন্যার পানিতে। জিনিসপাতি একবারে নষ্ট হয়ে গেল, তুলিও পেলাম না, টাইমও পেলাম না। কুড়িগ্রামের 5টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু ব্রহ্মপুত্রে আমাদের পানি কম আছে, পানি খুব দ্রুত নেমে যাচ্ছে, আমরা আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যেই পানিটা হ্রাস পাবে। এরই মধ্যে পানিতে তলিয়েছে কয়েকশো হেক্টর জমির আমন ও সবজি ক্ষেত। দুর্গতদের সহায়তায় শুকনো খাবার এবং চাল বিতরণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রয়োজনীয় খাদ্য সহায়তা সেটার আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা এখানে স্থানীয়ভাবে শুকনো খাবারের চাহিদা আছে এবং এছাড়াও যদি তাদেরকে অন্যান্য খাবারের ব্যবস্থা করতে, সেই জন্য আমরা স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারকে আমরা নির্দেশনা দিলাম। এদিকে পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগে লালমনিরহাটের 5 উপজেলার লক্ষাধিক মানুষ। থাকা খুব কষ্ট হয়ে গেছে, খাইতে পারছি না, নিতে পারছি না। বন্যা উঠছে ভাই, হাঁস মুরগি গরু ছাগল ছাওয়াছড়ো ধরে আস্তার দাঁড়িয়ে আছি। এর আগে সেপ্টেম্বরে ধওলা, তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিচু এলাকা প্লাবিত হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গ্রাহক ভোগান্তি বিবেচনায় বৈধ অবৈধ কোনো মোবাইল ফোনই বন্ধ হবে না বলে জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি জানান, মোবাইল ফোন নেটওয়ার্কে চালু হলে তা বন্ধ না করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ব্যবস্থাটি চালুর পর থেকে এখনো বাজারে বিক্রি হওয়া মোট ফোনের 70% ফিচার ফোন। সেখানে ইন্টারনেট ব্যবহার করা যায় না। তাদের জন্য নিবন্ধন একটি ভোগান্তির কাজ। বেশিরভাগ সাধারণ মানুষ জানে না কিভাবে মোবাইল ফোনের IMEI নাম্বার দিয়ে বৈধ অবৈধ যাচাই করতে হবে। মন্ত্রী আরও বলেন, এসব বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আলাপ করেন। মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে তা নিশ্চিত করে নির্দেশনা দেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা। উত্তরাঞ্চলে প্রতি মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান গড়ে 32 জন আর আহত হন অন্তত 35 জন। হাইওয়ে পুলিশের তথ্য বলছে, বগুড়া অঞ্চলে প্রায় 2000 কিলোমিটার জাতীয় আঞ্চলিক সড়কে দিনে গড়ে দুর্ঘটনা হয় প্রায় 37টি। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে উত্তরাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 290 জন, আহত অন্তত 317 জন। এ তথ্য হাইওয়ে পুলিশের। গাড়ির অতিরিক্ত গতি, ওভারটেকিং ও ওভারলোডিং সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলেও ত্রুটিপূর্ণ সড়ক আর পথচারীদের অসচেতনতাকেই দায়ী করছে হাইওয়ে পুলিশ।
এ অবস্থায় রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলায় সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দুর্ঘটনা কমাতে গণসচেতনতায় জোর দিচ্ছে পুলিশ। আমরা সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আমরা ফিডার রোডগুলিতে হাইকোর্টের যে নির্দেশনা এবং 2018 সালের আইনের যে সারাংশ এটা আমরা টানিয়ে দিয়েছি। সচেতনতা সৃষ্টির ফলে বিগত সময়ের তুলনায় প্রায় 50% নারী এবং শিশু মৃত্যুর হার কমে এসেছে। এসব উদ্যোগের ফলে সাধারণ মানুষও সচেতন হচ্ছে, জানছেন সড়কে চলাচলের আইন ও নিয়ম কানুন। মহাজনের গাড়ি ক্ষতি না, শুধু আমাদেরও নিজের যান চলে যেতে পারে, এই জন্য আমরা আগে দূরে চালাতাম, এখন আস্তে চালানোর চেষ্টা করি। কারণ আমরা সচেতন হয়ে গেছি পাবলিকরা, বা আমি মনে করি 3 চাকা গাড়িগুলি নাই, এর নাই থাকার কারণে আমরা অনেক ভালোভাবে চলাফেরা করছি রাস্তায় গাড়ি ঘুরিয়ে। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি 2018 সালের সড়ক আইনে 9 মাসে উত্তরাঞ্চলে হাইওয়ে পুলিশ মামলা দিয়েছে প্রায় 13,000, জরিমানা আদায় করেছে অন্তত 33 লাখ টাকা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আজ নিরাপদ সড়ক দিবস। দেশে চতুর্থবারের মতো দিবসটি পালিত হচ্ছে। গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি, এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে রয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি। আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, নিরাপদ সড়ক দিবস আজকে, এর জন্য বিশেষ কী ধরনের কর্মসূচি গাজীপুরে নেওয়া হয়েছে এবং সবচেয়ে বেশি যে জিনিসটি দেখা যায় যে সমস্ত কর্মসূচির পরেও বছর জুড়ে দুর্ঘটনা ঘটতেই থাকে, সেক্ষেত্রে সাধারণ যাত্রীদেরকে সড়কের আইন মেনে চলার ক্ষেত্রে এবং যারা চালক রয়েছেন তাদেরকে আইন মেনে চলার ক্ষেত্রে কি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে আজকে নিরাপদ সড়ক দিবস এবং এই দিবসটির আজকের প্রতিপাদ্য হচ্ছে গতিসীমা মেনে চলি এবং দুর্ঘটনা রোধ করি। এই প্রতিপাদ্যকে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নানামুখী কর্মসূচি নেওয়া হয়েছে এবং এর ধারাবাহিকতায় গতকাল কিন্তু গাজীপুরের চন্দ্রায় শালনা হাইওয়ে পুলিশের উদ্যোগে পথসভা এবং জাতির জনক বঙ্গবন্ধু কলেজের এবং স্কুলের ভিতর শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতামূলক অংশ হিসেবে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া সেখানে লিফলেট এবং অন্যান্য যে প্রচার সামগ্রী সেগুলো বিতরণ করা হয় এবং যারা সাধারণ যাত্রী রয়েছে তাদের সড়ক আইন এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয় এবং তারা কিভাবে রাস্তা পারাপার হবেন সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। আমি কথা বলেছিলাম গাজীপুর হাইওয়ে পুলিশের রিজনের যে পুলিশ সুপার রয়েছেন আলী আহমদ খান, তিনি যেটা জানিয়েছেন যে গত 1 বছরে তারা হাইকোর্টের আদেশ বাস্তবায়নের প্রেক্ষিতে 10,000-এর বেশি সিএনজি এবং অযান্ত্রিক যেগুলো নিষিদ্ধ মহাসড়ক রয়েছে সেই গাড়িগুলো তারা ডাম্পিং করেছেন এবং 2 কোটি 38 লাখ টাকার মতো তারা সেখানে জরিমানা করেছেন। এছাড়া চালক হেল্পারদেরকে নিয়ে সচেতনমূলক কর্মশালা আয়োজন করা হয়েছে 34টি। এছাড়া শিক্ষার্থী এবং অন্যান্য যাত্রীদেরকে নিয়ে তারা 13টি সচেতনতামূলক পথসভার আয়োজন করছে। এছাড়া মহাসড়কে চাঁদাবাজি রোধে গত 1 বছরে এই মহাসড়কে 4টি চাঁদাবাজি মামলা দায়ের সহ সর্বমোট 7 কোটি 39 লাখ টাকারও বেশি তারা জরিমানা আদায় করেছেন বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গাজীপুরে এত কিছুর পরেও কিন্তু সড়ক দুর্ঘটনা থেমে নেই, মানুষ কিন্তু এখানে প্রাণহানি ঘটছে প্রায়। এর কারণ হিসেবে হাইওয়ে পুলিশ যেটি জানিয়েছেন যে যারা যাত্রী এবং পথচারী রয়েছে তাদের যেমন ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতা রয়েছে, পাশাপাশি ওভারটেকিং এবং যে গতিসীমার বেশি সেই গতিসীমা বেশি থাকার কারণে কিন্তু যানবাহনগুলোতে দুর্ঘটনার আশঙ্কা অনেক বেশি এবং যার কারণে প্রাণহানি এখানে ঘটেছে এবং গত 1 বছরে শতাধিক মানুষ কিন্তু এই মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন এবং এই সংখ্যাটি কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়। তবে এই বিষয় নিয়ে সচেতনতার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কাজ করে যাচ্ছেন। এবং আবুল হাসান, আমরাও আজকে সারাদিনের কর্মসূচির শুভকামনা প্রত্যাশা করছি আর ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আবুল হাসান।
স্মার্টফোন জায়ান্ট শাওমির সঙ্গে অংশীদারিত্ব বাংলাদেশের তরুণদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার সকালে বাংলাদেশের শাওমির প্রথম স্মার্টফোন কারখানার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে দেশে উৎপাদনের কেন্দ্র তৈরি করে রপ্তানি করতে হবে। মেড ইন বাংলাদেশ ঘোষণার মাধ্যমে দেশে স্মার্টফোন উৎপাদনের ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন বাজারজাতকারী প্রতিষ্ঠান শাওমি। গাজীপুরে কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে প্রতি বছর ৩০ লাখ মোবাইল উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে রফতানিও করা হবে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে দেশেই উৎপাদনের কেন্দ্রে পরিণত করতে হবে। এছাড়া রফতানিতেও সরকার বিভিন্ন প্রণোদনা দিচ্ছে বলেও জানান তিনি। মার্কেট আরো বাড়বে, এখানে কিন্তু অনেক স্কোপ আমি দেখতেছি এবং শুধু স্মার্টফোন না, আপনারা তো আমি দেখলাম অনেকগুলি প্রোডাক্টস আপনারা প্রডিউস করতেছেন, অনেকগুলি ইনোভেট করতেছেন। আমি আশা করি ভবিষ্যতে আপনাদের এন্টায়ার রেঞ্জ অফ প্রোডাক্ট আপনারা বাংলাদেশে আনবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আশা করব যে বাংলাদেশটাকে আপনারা একটা ম্যানুফ্যাকচারিং হাব বানান। 2018 সালে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শাওমি। পরে মানুষের চাহিদা বিবেচনা করে দেশেই মোবাইল উৎপাদনের পরিকল্পনা করে তারা। বাংলাদেশের বাজারে কারখানা সহ বিভিন্ন স্থাপনা তৈরিতে $1 কোটি মার্কিন বিনিয়োগ করবে শাওমি। বাংলাদেশে উৎপাদিত হলেও আমাদের প্রোডাক্টের মান হবে গ্লোবাল কোয়ালিটি, যা নিশ্চিত করতে কাজ করে চলেছেন একদল ফরেন এক্সপার্ট। শাওমির স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং পার্টনার হিসেবে কাজ করছেন ডিভিজি। স্মার্ট ডিভাইসগুলো যাতে বাংলাদেশে তৈরি হয় এবং বাংলাদেশ থেকে সারা বিশ্বে যাতে রপ্তানি হয় সেটার উদ্যোগ গ্রহণ করবে এবং রপ্তানির উপরে তারা 10% হারে ক্যাশ ইনসেন্টিভও কিন্তু বাংলাদেশ থেকে পাবে। মোবাইল ফোন ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য বাংলাদেশের বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে শাওমি। সবার ভালোবাসার ব্র্যান্ড হিসেবে সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট শহরে অপরিকল্পিত খোঁড়াখুঁড়িতে নাকাল নগরবাসী। প্রায় ড্রেনে পড়ে ঘটছে হতাহতের ঘটনা। এতে তেমন একটা ভ্রুক্ষেপ নেই সিটি কর্পোরেশনের। উন্নয়ন কর্মকাণ্ডে যাতে নগরবাসীর জানমালের ক্ষতি না হয় সেজন্য সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ সচেতন মহলের। গেল বছরের ডিসেম্বরে নগরীর আম্বরখানায় অপরিকল্পিতভাবে খুঁড়ে রাখা ড্রেনে পড়ে প্রাণ হারান সিলেটের বিশিষ্ট কবি ও ছড়াকার আব্দুল বাসিত মোহাম্মদ। চলতি বছরের এপ্রিলে 2 সাংবাদিক এবং সেপ্টেম্বরে এক আলোকচিত্রী ড্রেনে পড়ে গুরুতর আহত হন। এমন আরও অনেকেই এভাবে পড়ে গিয়ে দুর্বিষহ দিন পার করছেন। একদম খোলা ড্রেন, ওইখানে কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না, ওইখানে ইভেন কোনো অ্যাটেনশন বোর্ডও ছিল না। আমার পাটা এখনও 6 মাস হয়ে গেল, এখনও পুরোপুরি ঠিক হয়নি। আমি এখনও 15 মিনিট দাঁড়িয়ে থাকতে পারি না। সারা শহরে আমাদের ঘোরাঘুরি চলতেছে, ড্রেনের নির্মাণ কাজ চলছে, কিন্তু সামান্যতম যে সুরক্ষার ব্যবস্থা রাখা হবে, সাধারণ নিরাপত্তামূলক ব্যবস্থা রাখা হবে, কোথাও নাই। কিন্তু এরপরও এসব কাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি সিটি কর্পোরেশন। এর দায় কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না বলছেন নগরবাসী। তবে এসব দুর্ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। নিরাপত্তামূলক যে ব্যবস্থা সেটা কিন্তু তারা নিচ্ছেন না। আমরা মনে করি এটার দায় দায়িত্ব যদিও কন্ট্রাক্টরের, কিন্তু আলটিমেটলি চূড়ান্ত বিশ্লেষণে সিটি কর্পোরেশন যারা নিয়োগ করেছেন কন্ট্রাক্টরকে, সেই সিটি কর্পোরেশনকেই সেই দায় দায়িত্ব নিতে হবে। একটা কমিটি করা হয়েছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, সেখানে যারে দোষী পাওয়া যাবে সেটা যেমন ইনভেস্টিগেশন রিপোর্টগুলোও আসতেছে। সাবধানতা অবলম্বনের জন্য আমরা এখন ঠিকাদার, আমাদের প্রকৌশল সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিলেট নগরীর উন্নয়নে সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ স্থানীয়দের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সুতার মূল্য বৃদ্ধি, শ্রমিক সংকট, ব্যাংক ঋণের অভাব সহ নানা সীমাবদ্ধতায় ধুকে ধুকে চলছে গাজীপুরের ঐতিহ্যবাহী তোয়ালে শিল্প। মালিকরা বলছেন, যেভাবে কাঁচামালের দাম বাড়ছে তাতে ব্যবসা টিকিয়ে রাখায় কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে পেশা বদল করছেন অনেকে। তবে জেলা প্রশাসন বলছে, তোয়ালে কারখানাগুলো রক্ষায় সহজ শর্তে ঋণ সহ সরকার পৃষ্ঠপোষকতা দিতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় 200-এরও বেশি কারখানায় তৈরি হয় তোয়ালে। এর মধ্যে কিছু চলছে 60 থেকে 70 বছর ধরে। এখানে উৎপাদিত তোয়ালের কদর রয়েছে সারা দেশেই। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় 12,000 কর্মীর। কিন্তু সম্প্রতি সুতার দাম অনেক বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে এই শিল্প। শ্রমিকরা বলছেন, তাঁতের তোয়ালে তৈরিতে যে পরিমাণ শ্রম ও সময় লাগে সে তুলনায় তাদের মজুরি অনেক কম। নানা সংকটে পৈতৃক এ পেশা ছেড়ে দিয়েছেন অনেকেই। এখন বর্তমানে সুতার দাম বাড়তি অনেক, তাই পুঁজিবারটা খুবই কমে গেছে, লাভ কম হয়। যে পরিস্থিতি মালিক মনে করেন সবকিছু আইনা দিয়ে কাম দিতে হিমশিম খাইতেছে কাম সব দিকে দাম তো বেশি। মনে করেন এক সপ্তাহ বিল দিলে আরেক সপ্তাহ বিল দেয় না। কারখানার মালিকরা বলছেন, সুতা, রং ও পাউডারের দাম বাড়ার কারণে লাভ করা যাচ্ছে না। বিভিন্ন এনজিও থেকে চড়া সুদের ঋণ নিয়ে কারখানা চালাতে হচ্ছে বলেও জানান তারা। সুতার দাম বৃদ্ধি হওয়ার কারণে আমাদের কারখানা চলানোটা অনেক টাফ হয়ে যাচ্ছে। শ্রমিকদের বেতন আমরা ঠিকমতো দিতে পারছি না, শ্রমিকরা হতাশার মধ্যে আছে। যে সুতাটা আমরা ওই সেম ক্যাটাগরির সুতাই আমরা কিনতেছি 32,200 টাকা দিয়ে, তাইলে আমাদের সুতার রেটটা 12,000 টাকা বাড়তি আছে। তবে বিশেষ প্রণোদনা সহ সহজ শর্তে ঋণের মাধ্যমে তোয়ালে শিল্পে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। এই প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সাহায্য করবে এবং তাদের নিকটস্থ যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকের মাধ্যমে তারা সেখান থেকে সহজ শর্তে তারা ঋণ গ্রহণ করতে পারে এবং কোনো অসুবিধা যদি সৃষ্টি হয় বিষয়টি আমরা দেখব। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কালীগঞ্জের ঐতিহ্যবাহী তোয়ালে আবার রপ্তানিমুখী পণ্যে পরিণত হতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অনুকূল পরিবেশ ও বাজার মূল্য ভালো পাওয়ায় মাছ চাষের দিকে ঝুঁকছে শরীয়তপুরের চাষিরা। কৃষি বা পতিত জমি রূপান্তরের মাধ্যমে অসংখ্য বাণিজ্যিক মৎস্য খামার গড়ে উঠেছে পদ্মাপাড়ের এই জেলায়। ফলে কর্মহীন মানুষের জন্য সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। শরীয়তপুরে মিঠা পানির মাছ চাষে আগ্রহ বাড়ছে মৎস্যজীবীদের। বাজারে মাছের দাম ভালো পাওয়ায় পুকুর কেটে মাছ চাষে আগ্রহী হচ্ছেন তারা। গত 10 বছরে শরীয়তপুরে মিঠা পানির মাছের উৎপাদন বেড়েছে দ্বিগুণের বেশি। 2011 সালে জেলায় মাছের উৎপাদন ছিল 12,195 মেট্রিক টন। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 26,760 মেট্রিক টনে। জেলার প্রায় 70,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আগের চেয়ে এখন অনেক মাছ চাষ আছে, আর আমরাও এখন আগের চেয়ে অনেক মাছ ধরে প্রতিদিন 2বার 3বার মাছ ধরে পড়ে আমরা এখন আর কোনো বেকার নেই। আমরা আশেপাশে যারা আছে এরাও আমাদের এখানে কাজকর্ম করে এরা এখন বর্তমানে স্বাবলম্বী হয়েছে। তবে মৎস্য খাদ্যের মূল্য বৃদ্ধি ও নদীপথে পরিবহনে নিয়মিত ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন উদ্যোক্তারা। মাছের খাবারের যেই মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে চাষিরা কতটুকু টিকে থাকতে পারবে এটা আমার সন্দেহ। বিভিন্ন সময় আমাদের অনেক প্রতিবন্ধক, আমাদের রাস্তাঘাটে যোগাযোগ ব্যবস্থা ভালো না। যেমন আমরা নদীপাতে যখন চাঁদপুরে মাছ নিয়ে যাই তখন অনেক সময় ডাকাত বা অন্যান্য বিভিন্নভাবে আমাদেরকে অনেক সময় ডাকাতের মুখে পড়তে হয়। মৎস্য চাষীদের নিয়মিত প্রশিক্ষণ সহ সব ধরনের পরামর্শ ও সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। মৎস্য চাষের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে মাছের উৎপাদন গত 10 বছর আগে যা ছিল সে তুলনায় আমাদের উৎপাদন এখন প্রায় দ্বিগুণের বেশি হয়েছে। এ ব্যাপারে আমরা চাষিদেরকে সর্বদাই প্রশিক্ষণ দিয়ে থাকি। বর্তমানে জেলায় 25,316 মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণ করে আশপাশের জেলায়ও রপ্তানি হচ্ছে এখানকার মিঠা পানির মাছ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা ভাইরাসে বিশ্বে 80,000 থেকে 1,80,000 স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সংখ্যা 2020 সালের জানুয়ারি থেকে এবছরের মে মাস পর্যন্ত। বিশ্বে বর্তমানে প্রায় 13 কোটি 5 লাখ স্বাস্থ্যকর্মী করোনার মোকাবেলায় কাজ করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, স্বাস্থ্যকর্মীদের সবার আগে টিকা দেয়ায় গুরুত্ব দিতে হবে। টিকা সরবরাহের বৈষম্যের নিন্দা জানান তিনি। বলেন, আফ্রিকার প্রতি 10 স্বাস্থ্যকর্মীর মাত্র 1 জন টিকার 2 ডোজ পেয়েছেন। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী বছরেও চলতে পারে করোনা মহামারী। একদিনে বিশ্বে করোনায় প্রাণহানি হয়েছে 7,109 জনের। নতুন শনাক্ত 4,56,000-এর বেশি রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 49,44,000 ও মোট শনাক্ত 24 কোটি 32 লাখের বেশি। গত 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ প্রাণহানি যুক্তরাষ্ট্রে 1,408 জন। সর্বোচ্চ 77,914 জন শনাক্ত হয়েছে দেশটিতে। গত এক সপ্তাহে সেখানে প্রাণহানি বেড়েছে 4%, সংক্রমণ কমেছে 14 ভাগ। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি 1,036 জনের।
এই অবস্থায় মস্কো কর্তৃপক্ষ 28 অক্টোবর থেকে 11 দিনের জন্য রেস্তোরাঁ, সিনেমা হল ও অন্যান্য উন্মুক্ত স্থান বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 2,27,000 জনের। এছাড়া কানাডা সরকার জানিয়েছে 30 নভেম্বরের মধ্যে দেশটির পুলিশ কর্মকর্তারা 2 ডোজ টিকা না নিলে তাদের বিনা পারিশ্রমিকে ছুটি কাটাতে হবে। চাপে পড়লেও সুপার 12-এ উঠে স্বস্তি মাহমুদুল্লাহ রিয়াদের। নিজেও 50 করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে সিনিয়রদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ মাহমুদুল্লাহ দিয়েছেন কড়া জবাব। দল নিয়ে গঠনমূলক সমালোচনা করার আহ্বান টি-20 অধিনায়কের। সুপার 12-এর ম্যাচ খেলতে আজ বিকেলে দুবাই যাচ্ছে টিম টাইগার্স। মাঠে ঝড় তুলেছে টাইগাররা, সেই ঝড়ে উড়ে গেছে পাপুয়া নিউগিনি। নিশ্চিত হয়েছে সুপার 12। তারপরেও টাইগার অধিনায়কের মুখে হাসি নেই। কারণটা গেল কিছুদিন টাইগার ক্রিকেটারদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন ওঠায়। সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝাড়লেন টাইগার অধিনায়ক। আমরাও ফিল করি বাংলাদেশের প্রাইড যখন আমরা জার্সিটা গায়ে দিই, আমাদেরও ফিল হয় যে আমাদের দেশের জন্য কতটুকু। সবারই ত্যাগ থাকে, কারো ব্যথা থাকে, কারো অনেক ধরনের ইনজুরি থাকে, ওইগুলো নিয়ে আমরা খেলি। দিনের পর দিন পেন কিলার খেয়ে আমরা খেলি। হয়তোবা অনেকেই বিহাইন্ড দ্য সিন এগুলো জানে না। তো কমিটমেন্ট নিয়ে কখনো এই জন্য কোশ্চেন করা ঠিক না। প্রথম ম্যাচে হার, পরে ম্যাচ জিতলেও পারফরমেন্স নিয়ে সন্তুষ্টি ছিল না। তবে তৃতীয় ম্যাচে এসে দলীয় পারফরমেন্সে জয় এসেছে, যেখানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই ভালো করেছে টাইগাররা। চূড়ান্ত পর্বে যাওয়ার আগে এই আত্মবিশ্বাস দরকার ছিল বাংলাদেশের। স্পর্শ সবই করে। আমরা বললাম যে আমরা মানুষ, আমাদেরও ফিলিংস কাজ করে, আমাদেরও পরিবার আছে, সবারই পরিবার আছে। আমাদের বাবা মারাও বসে থাকে, টিভি সেটের সামনে আমাদের বাচ্চারা বসে থাকে, তারাও মন খারাপ করে। আমরা তো চেষ্টা করেছি, চেষ্টার বাইরে তো আমাদের কাছে কিছু নেই। এরকম না যে আমরা চেষ্টা করিনি, আপ্রাণ চেষ্টা করেছি, হয়তো রেজাল্টটা আমাদের পরে আনতে পারিনি। তো সমালোচনা অবশ্যই আমাদের কাম্য, সমালোচনা হবেই, বাট একটু যদি হেলদি হয় তাহলে আমার মনে হয় যে সবার জন্য ভালো। লিটন, সাইফুদ্দিন, আফিফ রানে ফেরায় স্বস্তি ফিরেছে। তবে চিন্তা আছে মুস্তাফিজ ও মুশফিকের সেরা ফর্মে ফেরা নিয়ে। তবে মাহমুদুল্লাহ তাদের দুজনকেই সমর্থন করছেন, বিশ্বাস করছেন বড় মঞ্চে ঠিকই জ্বলে উঠবে এই 2 তারকা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাসকাট, ওমান। দেয়ালে পিঠ থেকে যাওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। অলরাউন্ড নৈপুণ্যে টাইগারদের পথ দেখিয়েছেন সাকিব আল হাসান। ওমানের পর পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাটে বলে দুর্দান্ত সাকিব আবারও হয়েছেন ম্যাচ সেরা। 3 ম্যাচে 9 উইকেটের সাথে 108 রান বুঝিয়ে দিয়েছেন তার গুরুত্ব। সাকিব টাইগারদের নিউক্লিয়াস, দলের প্রাণশক্তি, ব্যাটে বলে প্রধান অস্ত্র। তার উপস্থিতি দলের সাহস বাড়িয়ে দেয়। অভিজ্ঞতা, শক্ত মানসিকতা সবাইকে শেখায় অনেক কিছু। ভালো মন্দ সবসময় সাকিবই সেরা। টাইগার ক্রিকেটের পোস্টার বয়। এই বিশ্বকাপেও দল যখন কক্ষচ্যুত, সাকিব আবারও দেখালেন ফিরে আসার পথ। অলরাউন্ড নৈপুণ্যে বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বসেরা। Look, Shakib Al Hasan is a legend of the game, and not just in Bangladesh cricket, but in international cricket. He brings a calmness to our team in the field. সতীর্থ প্রতিপক্ষ সবার কাছে তিনি আদর্শ, অনুকরণীয়। পাপুয়া নিউগিনিও ব্যতিক্রম নয়। সাকিব সামনে থেকে দেখিয়ে দিলেন কি করে ম্যাচ জেতাতে হয়, কিভাবে দাপট দেখিয়ে সেরা হওয়া যায়। 9 রানে 4 উইকেট, বোলিংয়ে এদিনের অর্জন। বিশ্বকাপে তার সেরা বোলিং। 3 ম্যাচেই অ্যাকাউন্টে 9 উইকেট শিকার। এ তো গেল স্পিনার সাকিবের অবদান। ব্যাটিংয়েও ছিলেন দুর্দান্ত। মিডল ওভারে রানের গতি বাড়িয়েছেন, দলকে পৌঁছে দেন শক্ত অবস্থানে। খুব কাছে থেকে 50 মিস করার আক্ষেপ আছে। তারপরও 3 ছক্কায় 37 বলে 46 রান সময়ের দাবি মিটিয়েছে নিঃসন্দেহে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের জয় টানা 6 বার ম্যাচ সেরা সাকিব। এসব অর্জন তাকে নিয়ে যাচ্ছে আরও উপরে। Yes, I think every game we are playing, getting into confidence. প্রতিটা ম্যাচ আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। শুরুটা ভালো না হলেও এখন দলের চাপ অনেকটা কমেছে। পরের ম্যাচগুলোতে আরও ভালো খেলার প্রত্যাশা থাকবে। টানা 6-7 মাস খেলার মধ্যে থাকায় কিছুটা ক্লান্তি কাজ করছে। আশা করি আসরে দারুণ কিছু করব। প্রথম রাউন্ড থেকে দলকে পার করে নিয়েছেন। এবার সুপার 12 অভিযানে সাকিব ছন্দে থাকলে জায়ান্টরাও ভয় থাকবে টাইগারদের নিয়ে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সোনারগাঁয়ের পানাম নগরী 450 বছর আগের সেই শহর ঐতিহ্য হারিয়েছে বহু আগে, তবু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জীর্ণ শীর্ণ কয়েকটি স্থাপনা। প্রতিদিন সেগুলোই দেখতে আসছে দেশ বিদেশের পর্যটকরা। আকর্ষণ বাড়াতে বেশ কয়েকবার সংস্কারও করা হয়েছে। জৌলুস ফেরাতে এবার সরকারের দিকে হাত বাড়িয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ইয়াংওয়ান। 15 শতকে সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করে ইশাখা। সে সময় এ নগরে নদীপথে আসত বিলেতি ধান আর যেত মসলিন। শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপের অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থপতির রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাক্ষী। মোঘল স্থাপত্য শৈলীর প্রাধান্য থাকলেও ব্রিটিশ বা কলোনিয়াল নৈপুণ্যের সংমিশ্রণ দেখা যায় এসব ভবনে। এতে রয়েছে বাঙালির নিজস্ব নির্মাণ কৌশলের ছাপও। ইশাখা আমলের এসব নিদর্শন শুধু পর্যটকদেরই নয়, আকৃষ্ট করেছে বিদেশি নামি দামি অনেক বহুজাতিক কোম্পানিকেও। তাই এই প্রাচীন নগরীকে সংরক্ষণে এগিয়ে এসেছে দক্ষিণ কোরিয়া। এরই মধ্যে 20 কোটি টাকা খরচে নারায়ণগঞ্জের ঐতিহাসিক বড় সর্দার বাড়িকে ফিরিয়ে আনা হয়েছে পূর্ণরূপে। অতীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এই চেষ্টায় আমি সত্যিই মুগ্ধ। বেসরকারি কোম্পানি ইয়াংওয়ান এই দেশের ঐতিহ্য রক্ষায় এগিয়ে এসেছে। সরকার চাইলে গোটা পানাম নগরীকেই আগের রূপে ফিরিয়ে আনতে পারে। এক্ষেত্রে আমাদের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। বড় সর্দার বাড়ির বিশেষ আকর্ষণ সূক্ষ্ম টেরেকোটা ও কারুকাজ। 27,400 বর্গফুট আয়তনের দোতলা এই ভবনে রয়েছে 84টি রুম। বাড়িতে মোঘল, গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর সংমিশ্রণ দেখা যায়। ধরে নিলাম দেশ অনেক উন্নতি হয়ে গেল, আমাদের ঢাকার রাস্তাঘাটে ট্রাফিক নাই, মেট্রো হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল। লাভটা কি? দুনিয়ায় এরকম শহর হাজার হাজার আছে, ব্রিসবেন, মেলবোর্ন সবাই আছে। ঢাকা তো ঢাকার জিনিস আনতে হবে, আমার পুরানো ঐতিহ্যটা তো রাখতে হবে। আজকে যদি ভেঙে ফেলে নতুন করি, পরে আমরা কি দিয়ে বলবো যে এটা একটা আদি শহর? প্রত্নতত্ত্ববিদদের পরামর্শ, শুধু প্রাচীন ভবন পুনরুদ্ধার করলেই হবে না, এসব স্থাপনাকে জীবন্ত রাখতে নিতে হবে নানা পরিকল্পনাও। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজন।